আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সটি নিয়ে আপনাদের সাথে আছি আমি তানভীর হাসান। এটি আমাদের কেমিস্ট্রির উপর দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে কেমিস্ট্রির বেসিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের কাছে অনুরোধ, আমার এই ক্লাসটি দেখার আগে প্রথম ক্লাসটি সবাই দেখে আসবেন। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পারমাণবিক গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখে আসি যে আমাদের আজকের ক্লাস থেকে আমরা কোন কোন টপিকস সম্পর্কে আলোচনা করব। আমরা শুরুতে পদার্থ সম্পর্কে জানব, তারপর হচ্ছে অণু পরমাণু এই সম্পর্কে প্রাথমিক ধারণা নিব। দেন আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা এই সম্পর্কে আলোচনা করব। দেন আমরা অণু পরমাণুর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। দেন পরমাণুর মৌলিক কণিকা সম্পর্কে আলোচনা করব। দেন আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই বিষয় নিয়ে আলোচনা করব। দেন আমরা অরবিটাল সম্পর্কে আলোচনা করব। দেন আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। দেন আমরা আফবাউ নীতি, হুন্ডির নীতি এবং পরিবর্জন নীতি সম্পর্কে আলোচনা করব। দেন আমরা সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা আমাদের এই প্রথম অধ্যায় শেষ করব। শুরুতে আমরা পদার্থ সম্পর্কে জানি। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে পদার্থ কাকে বলে, পদার্থ কত প্রকার, কী কী এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপরও আজকের ক্লাসে আমরা অল্প কিছু ধারণা নিই। পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যার ভর আছে, যা নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করে এবং যা তার অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে, অর্থাৎ তার স্থিতিশীল অথবা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলা হয়। পদার্থ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে মৌলিক পদার্থ, আরেক হচ্ছে যৌগিক পদার্থ। এখন আসি মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায় এবং অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন আমরা বেঁচে থাকার জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্যাসটি হচ্ছে কি মৌলিক পদার্থ। এই অক্সিজেনের ভিতরে অন্য কোনো পদার্থ থাকে না। যদি অক্সিজেনকে ভেঙে ফেলি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, তাহলে আমরা কি পাবো? প্রথম অবস্থায় আমরা পাবো অক্সিজেনের দুইটি পরমাণু পাবো। তার পরবর্তীতে যদি আমরা এর থেকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, তাহলে আমরা পাবো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাবো। এই যে আমরা কতটুকু অংশে বিভক্ত করব, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে অণু পরমাণুর ক্ষেত্রে আলোচনা করব বা মৌলিক কণিকা নিয়ে আলোচনা করব। কিন্তু মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ, যে সকল পদার্থ যাকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়। এখন আসি আমরা যৌগিক পদার্থ নিয়ে। যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হচ্ছে একের অধিক মৌলিক পদার্থ নিয়ে যে সকল পদার্থ গঠিত হয় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন আমরা জীবন ধারণের জন্য পানি পান করি, এই পানির সংকেত হচ্ছে কি H2O। এই পানি হচ্ছে দুইটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে অক্সিজেন আর একটি হচ্ছে কি হাইড্রোজেন। একটা অক্সিজেন মৌলিক পদার্থ এবং হাইড্রোজেন মৌলিক পদার্থ, এই দুইটি মৌলিক পদার্থের সমন্বয়ে পানি গঠিত হয়, এই পানিটাকে আমরা যৌগিক পদার্থ বলি। আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে থাকে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংকেত কি CO2। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভিতরেও দুইটি মৌলিক পদার্থ আছে, একটি হচ্ছে অক্সিজেন আর একটি হচ্ছে কার্বন। তাহলে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম। এখন আমরা অণু পরমাণু নিয়ে আলোচনা করব। শুরুতে আসি পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কতটুকু ক্ষুদ্রতম কণা? অর্থাৎ মৌলিক পদার্থকে যতটুকু ভাঙলে শুধুমাত্র ওই পদার্থকে আমরা চিনতে পারবো, অর্থাৎ এই পদার্থটা যে কী জিনিস একে আমরা যতক্ষণ পর্যন্ত চিনতে পারবো সেই ক্ষুদ্রতম অংশে বিভক্ত করলে যেটা পাবো সেটি হচ্ছে পরমাণু। অর্থাৎ অক্সিজেনের অণু কি? অক্সিজেনের অণু হচ্ছে O2। এই অক্সিজেনের O2কে যদি আমরা ভেঙে ফেলি, সর্বপ্রথম আমরা কি পাবো? O+O, অর্থাৎ অক্সিজেন মৌলিক পদার্থের দুইটি পরমাণু পাবো। এই O থাকলে আমরা বুঝবো এটি একটি মৌলিক পদার্থের অক্সিজেনের একটি পরমাণু বা অক্সিজেন পদার্থ হিসেবে তাকে চিনতে পারবো। আবার হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, H2, হাইড্রোজেনের অণু হচ্ছে কি H2। এই অণুকে যদি আমরা ভাঙি
তাহলে আমরা কি পাবো H প্লাস H। এই যে H আকারে লিখছি, এই H দ্বারা বোঝা যাবে যে এটি একটি হাইড্রোজেনের পরমাণু। কিন্তু এর থেকেও ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায়। এর থেকে ক্ষুদ্রতম অংশ যদি বিভক্ত করি তাকে আর চেনা যাবে না যে এটা হাইড্রোজেন নাকি অক্সিজেন। আমরা ততটুকু অংশে বিভক্ত করব যতটুকু অংশে বিভক্ত করলে ওই পদার্থটাকে চিনতে পারবো। সেই ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে কি পরমাণু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা অণু সম্পর্কে আলোচনা করব। অণু কি? অণু হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থ। এই মৌলিক এবং যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে প্রকাশ করাটাই হচ্ছে কি অণু। যেমন আমরা যৌগিক পদার্থের উদাহরণের সময় বলেছিলাম পানি, পানির সংকেত কি H2O। তাহলে এই H2O হচ্ছে পানির একটি অণু। আবার বাতাসে থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের সংকেত হচ্ছে CO2, এটিও কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটি অণু। এবং আমরা নিঃশ্বাসের সাথে বেঁচে থাকার জন্য বাতাস থেকে কি গ্রহণ করি? অক্সিজেন গ্যাস গ্রহণ করি। এই অক্সিজেন এর একটি অণু হচ্ছে কি O2, বা অক্সিজেনের সংকেত হচ্ছে O2। এটি হচ্ছে অক্সিজেনের আরেকটি অণু। তাহলে এই অণু হচ্ছে মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। এই অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা কিভাবে আমরা বুঝবো? আমরা যদি কোনো একটি পদার্থকে প্রতীকের সাহায্যে প্রকাশ করি, তাহলে যেমন ও বলতে এখানে অক্সিজেন। এখন এই ওর রাইট সাইডে যদি নিচে কোনো সংখ্যা থাকে তাহলে সেটি হবে কি পরমাণু, অর্থাৎ এই 2 দ্বারা পরমাণুর সংখ্যা বোঝাবে। এবং রাইট সাইডে যদি কোনো সংখ্যা থাকে, কোনো নাম্বার থাকে, তাহলে ওই সংখ্যা বা নাম্বারটা কি হিসেবে ব্যবহার হবে? ওইটি হচ্ছে অণু হিসেবে ব্যবহৃত হবে। যেমন আমরা স্ক্রিনে একটি সংখ্যা দেখতে পাচ্ছি লেফট সাইডে, যে সংখ্যাটি হচ্ছে কত? 10। তাহলে এই অক্সিজেন গ্যাসের লেফটে আমাদের 10 আছে। এই 10 দ্বারা অক্সিজেন গ্যাসের 10টি অণু বোঝাচ্ছে। এবং ওর সংখ্যার পরবর্তীতে রাইট সাইডে নিচের দিকে একটি সংখ্যা আছে যাকে আমরা দেখতে পাচ্ছি 2। এই 2টা হচ্ছে কি আমাদের পরমাণু সংখ্যা। এখন আমরা অণু পরমাণু সম্পর্কে আলোচনা করলাম এবং অণু কোন সংখ্যাকে বলবো এবং পরমাণু কোন সংখ্যাকে বলবো এটাও আমরা বুঝতে পারলাম। যেমন এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, কার্বনের রাইট সাইডে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে কার্বনের একটি পরমাণু আছে। অক্সিজেনের রাইট সাইডে 2টি সংখ্যা আছে, তাহলে এখানে অক্সিজেনের 2টি পরমাণু আছে। এবং লেফট সাইডে কোনো সংখ্যা নেই, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের লেফট সাইডে সংখ্যা না থাকা অর্থ কি 1 আছে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের কয়টি অণু আছে? 1টি অণু আছে। এখন আমি যদি লেফট সাইডে 5 সংখ্যা দ্বারা কোনো একটি পদার্থ লিখি, যেমন 5H2O, তাহলে আমরা এটা কি বুঝবো? যে পানির 5টি অণু। অর্থাৎ রাইট সাইডে যে সংখ্যা ব্যবহার হবে সেটি হচ্ছে কোনো একটা পদার্থের পরমাণু সংখ্যা প্রকাশ করবে, এবং লেফট সাইডে যে সংখ্যা থাকবে সেটি হচ্ছে কি অণু প্রকাশ করবে। এখন আমরা জানবো এই টপিকস থেকে আমাদের কি কি প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় থাকতে পারে। সর্বপ্রথম আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের থাকতে পারে যে পরমাণু কাকে বলে, উদাহরণ দাও। অথবা আমাদের থাকতে পারে অণু কাকে বলে, উদাহরণ দাও। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে যে পদার্থ কাকে বলে, উহা কত প্রকার, কি কি আলোচনা করো। তাহলে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই টপিকস থেকে এই প্রশ্ন আমাদের থাকতে পারে। এখন আমরা আমাদের পরবর্তী টপিকস পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে আলোচনা করব। শুরুতে আসি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? এই পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড। এই পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটি পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে অর্থাৎ এনের ভিতরে 2টি জিনিস থাকে, একটি হচ্ছে প্রোটন আর একটি হচ্ছে নিউট্রন। এই প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আমরা একটু এটার সংজ্ঞা বইয়ের ভাষায় দেখে আসি। যেমন বলা আছে যে মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কি পি, আর এখানে পিটা হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর ছোট হাতের এনটা হচ্ছে কি আমাদের নিউটন সংখ্যা। দেন এখন আমরা পারমাণবিক ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে বলেছি যে একটা পরমাণুর কেন্দ্রে কি অবস্থান করে? নিউক্লিয়াস।
অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয় এবং এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। এই পারমাণবিক ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে কি নিউট্রন। তাহলে পারমাণবিক ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এখন পারমাণবিক ভর সংখ্যা আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে কিভাবে দিব? যে মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলে। এই পারমাণবিক ভর সংখ্যাকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয় আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস এন, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে আলোচনা করব। এই অ্যাভোগাড্রো সংখ্যা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় থাকতে পারে যে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এবং এই সংখ্যার মান কত, অথবা আমাদের এই কেমিস্ট্রি থেকে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করতে হলে আমাদের এই অ্যাভোগাড্রো সংখ্যাটা মুখস্থ থাকা প্রয়োজন। এই অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? কোনো একটি পদার্থের এক মোলে যতগুলি অণু অথবা পরমাণু থাকে তাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা বা নাম্বার অফ অ্যাভোগাড্রো। অর্থাৎ কোনো মৌলের বা কোনো যৌগের একটি অণুতে বা এক মোলে যতগুলি অণু বা পরমাণুর সংখ্যা থাকে তাকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো অথবা অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি এর সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে দিব যে কোনো বস্তুর এক মোলে যতগুলি অণু বা পরমাণু থাকে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। এই নাম্বার অফ অ্যাভোগাড্রো এটির মান হচ্ছে কত? 6.023 × 10⁻23। এই নাম্বার অফ অ্যাভোগাড্রোকে এন এ দ্বারা প্রকাশ করা হয়। এটার মান হচ্ছে 6.023 × 10⁻23 এত টি অণু অথবা পরমাণু। এখন কথা হচ্ছে এই অণু বা পরমাণু কিভাবে আমরা আণবিক ভর দ্বারা যে সংখ্যাটা পাবো কোনো একটি পদার্থের সেটি হচ্ছে অণু সংখ্যা হবে, আর পারমাণবিক ভর দ্বারা যে সংখ্যাটা পাবো সেটি হবে সবসময় পরমাণু সংখ্যা। এখন আমরা দেখব এই টপিকস থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি কি প্রশ্ন থাকতে পারে। অতি সংক্ষিপ্ত হিসেবে প্রশ্ন থাকতে পারে যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, আবার থাকতে পারে যে পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে, দেন আমাদের থাকতে পারে যে অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে এবং এর মান কত। আমরা যদি বিগত সেমিস্টার ফাইনাল পরীক্ষার সালের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে আমাদের এই 3 নম্বর যে প্রশ্নটা অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে এবং এর মান কত, এই প্রশ্নটা আমাদের অনেকবার সালে এসেছে, যার কারণে এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।